ওকে, তো শুরু হয়ে গেল আমাদের পডকাস্ট। এটা আসলে পডকাস্ট না অডিও ব্লগ না কি জানি না ঠিক, তবে কিছু একটা। এখন কয়টা? রাত্র 10:05 ইন্ডিয়ান সময়। তো শুরু করলাম আমরা। তো আজকে বেসিক্যালি আমরা কথা বলবো ভয়, ভূত, এইসব, তারপর প্যারানর্মাল স্টোরি, আমাদের লাইফে ঘটে যাওয়া। তো যারা শুনবেন তারা চাইলে আপনাদের স্টোরি পাঠাতে পারেন অবশ্যই। তো এখন আমি আর আমার রুমমেট আমাদের লাইফের কিছু কিছু স্টোরি শেয়ার করব। অনেকগুলোই আছে অবশ্যই, একদম সত্য ঘটনা আমাদের লাইফ থেকে নেওয়া। তো আমি একটা কথা বলি। হ্যাঁ, বলেন। এই যে আমাদের এই জিনিসটা যে আসলে কি, এটা নিয়ে যে প্রথমে প্রশ্ন আসতেছে, যেটা কি আমরা নিজেরাও জানি না। ব্যাপারটা এরকম না। আসলে দেখা যায় সবাই একসাথে বসলে কিছু কথা হয়, আড্ডা হয়। আমাদের এই জিনিসটা ঠিক সেরকম একটা টিপিক্যাল আড্ডার মতোই। আমরা দেখা যাইতো যে আমরা ওই সবসময় যদি একসাথে কেউ বসি তখন কথাবার্তা হয়, ঠিক সেই রকম কথাবার্তা এখানেও হইতে থাকে। শুধু আমরা জাস্ট এটাকে রেকর্ড করতেছি, এর দূরই পার্থক্য এইখানেই। এর বেশি কোনো আসলে পার্থক্যই নাই। এটা জাস্ট নর্মাল একটা আড্ডা। যারা এই আড্ডার সঙ্গী হতে পারে যে কেউ, তো যে শুনবে সে ওই আড্ডার সঙ্গী হতে পারে আমাদের। আর যাই হোক, এখান থেকে আমরা শুরু করি। আগে বলো তোমার কি বক্তব্য। বলতে তো আসলে এই যে ভয়ের জিনিসটা আসলে কোথা থেকে আসছে, আমরা যদি একটু থিওরিটিক্যাল আলাপ সালাপ করে নিই প্রথমে, তো দেখা যায় যে আপনার এই ভয় নিয়ে বিবর্তন কি বলে, এইটা যদি আমরা একটু জানতে চাই। এখন কথা হচ্ছে যে এই যে 1000 বছর আগে যখন মানুষ গুহায় বাস করত, তখন চারপাশে যে বন্য পশু ছিল, বজ্রপাত হইতো, অন্ধকার হইতো এবং কিছু অনিশ্চিত মৃত্যু হইতো। এইসব যেই বিপদ, এইগুলো থেকে বাঁচতেই বেসিক্যালি মানুষের শরীর এবং মনে তৈরি হয় একটা কি বলে প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়াই বেসিক্যালি ভয়। এখন এই চার্লস ডারউইন তার বইতে একটা কি যেন বই ছিল, একটা দ্য এক্সপ্রেশন অফ দ্য ইমোশনস ইন ম্যান অ্যান্ড অ্যানিমালস, এটা মেবি ছিল। এইটাই উনি লিখছিলেন যে ভয় হলো এমন এক ধরনের আবেগ যা প্রাণীর আত্মরক্ষার জন্য বিবর্তিত হয়েছে। তো আমরা যে ভয় বলতে যে অন্য কিছু বুঝি, ব্যাপারটা এরকম না। চার্লস ডারউইন তো এই স্টেটমেন্টটা দিল আর কি। আবার ফিজিওলজির মতে যদি আমরা চিন্তা করি একটু, তো ফিজিওলজি বলে যে মানুষের মস্তিষ্কে একটা ছোট্ট অংশ থাকে, ওই অংশটা নাকি ভয় নিয়ন্ত্রণ করে। এখন ওই বিপদের অনুভূতি যখন ওই অংশটা পায়, তখন আমাদের শরীরকে সতর্ক করে ওরা, যার ফলে হার্টবিট বেড়ে যায়, ঘাম হয়, হ্যাঁ, এবং তাৎক্ষণিক কোনো একটা প্রতিক্রিয়ার জন্য শরীরকে প্রস্তুত করে আর কি। এখন এইটাকে তো বলা হয় ফিজিওলজির ভাষায় কি যেন বলা হয়, ছোট্ট অংশটার নাম কি যেন, হচ্ছে সার্চ দিলে পেয়ে যাবেন। তো মানুষ আসলে কি ভয় পাইতে পছন্দ করে। যেমন আমরা দেখা যায় যে যখন উইকেন্ড, তখন আমরা দেখা যায় যে কি ভাই না, আমরা যখন উইকেন্ডে এই যে মানে লাইট অফ করে তারপর যে ছোট মোম জ্বালিয়ে, অথবা দেখা যায় যে ছোট ছোট লাইট, ওই যে ব্লু লাইট আমার রুমের, এইটা জ্বালাইয়া যে আমরা একটা পরিবেশ তৈরি করে নেই ভয়ের। তো আমরা কি ভয়টা কি উপভোগ করতে চাই আসলে, মানে আমরা জানি যে আমরা পাবো ভয় হালকা, কিন্তু আমরা ওইটার জন্য ওই যে কন্ট্রোল ফিয়ার, তো ওইটা হচ্ছে কি আমরা একটা পরিবেশ করে নিই, তারপর আমরা ভয় পাইতে পছন্দ করি, এই আর কি। তো ভয় নিয়ে আসলে এটা কেউ গুগলে সার্চ করলেই পাওয়ার কথা, যে আসলে মানুষ ভয় কেন পায় বা সব কিছু এরকম। তো এখন
আমার লাইফে আসলে ভয়ের ঘটনা যদি শেয়ার করি একটা, তো প্রথমেই আমার যেটা মনে পড়ে সেটা হচ্ছে গিয়া আমার বন্ধু মঈন। তো মঈনের ফ্ল্যাটে আসলে একটা ঘটনা। তো তখন আমরা বরিশালে কেবল উঠি আর কি, মানে আমরা তো পড়াশোনা করছি তখন ঝালকাঠিতে। তো ঝালকাঠি থেকে বরিশালে হচ্ছে কলেজ লাইফে আমরা চলে আসি। তো ওইখানে আমরা প্রথমে একটা মেস নেই, একটা বিল্ডিংয়ের 6 তলায়। হ্যাঁ, 6 তলা, একদম কর্নারের 2টা রুম আর ড্রয়িং ছিল একটা, আর প্রত্যেকটা রুমের সাথে বেলকনি ছিল। তো ওইখানে মইনের যে রুমটা ছিল ওইখান থেকে হচ্ছে ও যদি বেলকনিতে দাঁড়ায় তাইলে আশেপাশের অনেক বিল্ডিংগুলো দেখা যায় আর কি। তো মাঝখানে একটা আপনার বড় একটা মাঠের মতো, মাঠ না, একটা ডোবা, মানুষ ময়লা টয়লা ফালায় ওইরকম কিছু ছিল। তার উপরে একটা বিল্ডিং ছিল, মানে কিছু দূরেই, ওইখান থেকে স্পষ্ট দেখা যায় আর কি। তো ও নাকি প্রায় দেখতো যে ওই বিল্ডিংয়ে রাত্রেবেলা হচ্ছে গিয়ে একটা রুমের কর্নারে একটা রুমের লাইট জ্বলে অল টাইম, মানে পুরো রাত জ্বলা, আর রাত্রে ওই রুম থেকে হচ্ছে গিয়া কাউকে দেখা যায় না। তো এরকম করতে 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 অনেক দিন হয়ে গেল। তারপর ও একদিন হচ্ছে গিয়া স্মোকিং করতেছিল বাইরে। তো ওই বেলকনিতে বসে স্মোকিং করার সময় ও দেখে কি যে একটা মেয়ে, মানে কত বয়স, 25, 26, 30 এরকম, সাদা শাড়ি পরা, হ্যাঁ, মানে আর খোলা চুলে, মানে উস্কো খুস্কো চুল। তো উস্কো খুস্কো চুলে ও দাঁড়াই আছে ওইখানে, মানে ওর চুলগুলো বাতাসে উড়তেছে। তো এইটা দেখা ও তো ভয় পায় অনেক। তো ভয় পাইয়া যেই হচ্ছে মানে ভিতরে ঢুকবে, তো তখন ভাই ঘটছে আর একটা ভয়ানক ঘটনা আর কি। তো দেখে কি যে ও মানে আপনার এই যে বেলকনির যে দরজা ওইটা খুলতেছে না, মানে বাহির থেকে খুলতেছে না। ও তো বেলকনিতে, এখন ওর যে দরজা খুলে যে যাবে, খুলতেছে না। এদিকে ওর রুম ওই দিক থেকে লক, এদিকে বেলকনির দরজাও লক। এখন লক যেহেতু হয়ে গেছে, এটা তো আর এমনি এমনি হওয়ার কথা না। মানে আপনি দেখেন, যদি কেউ দুষ্টামি করেও লক করে, তাইলে তো আপনার ওই যে মানে মেইন যেই রুমের দরজা ওইটা তো আর, মানে সে ভিতর থেকে লক করার কোনো প্রশ্ন আসে না। তার মানে রুমে ও একাই ছিল, ওই বেলকনির দরজাই অটোমেটিক কেমনে কেমনে জানি লক হয়ে গেছে। তো এরপর মালিকরে করছে ফোন যে এরকম এরকম তো অবস্থা, মানে এখন তো ও তো বের হইতে পারতেছে না। তখন মালিক আসলো ওই দরজা ভাঙলো, দরজা ভাঙ্গা তারপর হচ্ছে গিয়ে ওই বেলকনির সিটখানি খুইলা ওকে করলো বের। এখন এইটা সব থেকে আমাদের জীবনের একটা প্রশ্ন যে আসলে মানে কিভাবে সম্ভব, মানে ওকে আটকাইয়া যে রাখবে, মানে হয়তো কেউ যদি দুষ্টামিও করে তাইলে ও আসলে যদি দরজাটা বাইরে থেকে আটকাইয়া ওর রাখে, তাইলে ও বের হইলো কেমনে, মানে যে আটকাইয়া রাখবে। সাপোজ আমরা ধরলাম যে একজনে দুষ্টামি কইরা যে ও হচ্ছে গিয়া বেলকনির দরজাটা আটকাইল, এখন ও যখন বাইরে যাবে তো ও কিভাবে হচ্ছে গিয়া মেইন দরজাটার আর কি লক দিল। তো এইটা হচ্ছে গিয়া মানে ঘটনা। তো আরেকটা ঘটনা ঘটছে হচ্ছে গিয়া আপনার যখন আমি গ্রামের বাড়িতে, তখন বিশ্ববিদ্যালয়, তখন আমি তো যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ি, তো মানে ভর্তি হয়েছি আর কি, ক্লাস তখনও শুরু হয় নাই। তো গ্রামে গেছি, গ্রামে গিয়ে এখন করব কি, মানে এখন তো রিল্যাক্স চিল। তো চিন্তা করলাম কি যে তাবলিগে যাই। এখন তাবলিগ হচ্ছে গিয়ে কি, যাদের তাবলিগ সম্পর্কে কোনো আইডিয়া নাই তাদের উদ্দেশ্যে বলি যে ওই যে যারা আমরা ইসলাম ধর্ম ফলো করি, তো ওরা হচ্ছে গিয়ে কি 3-4 দিনের জন্য বা 10 দিনের জন্য বা একটু বেশি সময়ের জন্য বের হয়। তো বের হয়ে ওরা মসজিদে থাকে, ওই আল্লাহর ইবাদত করে, নামাজ টামাজ পড়ে, তারপর হচ্ছে কুরআন শরীফ পড়ে বা এরকম ভালো কাজ করে, আর রাত্রে ওইখানেই থাকে, ওইখানেই খায়, ওইখানেই ঘুমায়।
তো আমি 3 দিনের জন্য গেছিলাম। তো তখন গেছি ওটা হচ্ছে গিয়া কাঠালিয়া উপজেলার বানাই নামের একটা গ্রামে। তো বানাই গ্রামের জোড়াপোল নামক একটা স্থানে আর কি। ওইখানে একটা নদী ছিল সামনে, আর পিছনে হচ্ছে একটা মসজিদ ছিল। তো মসজিদটা পাকাই ছিল, বাথরুম টাথরুম সবই ছিল। তো ওইখানে ভালো একটা মানে পরিবেশ দেখে আমরা উঠলাম যে মসজিদের পাশে বাজারও আছে, তারপর সব কিছু ইজিলি কেনাকাটা করা যাবে বা কোনো কিছু খাইতে গেলে খাওয়া যাবে। তো গেলাম। তো প্রথম রাত ভালোই কাটলো, পরের রাত তাও ভালো। এখন তৃতীয় যে রাত্র, পরের দিন সকালে হচ্ছে গিয়ে আমি বাসায় যাব আর কি, আমার সব জিনিসপত্র নিয়ে। তো তখন আমার বন্ধু নাইম ছিল আমার সাথে, ও তাবলিকে গেছিলো আমার সাথেই। তো তখন হচ্ছে গিয়ে কি স্মোকিং করতে আমি একটু বাইরে বের হই, মানে রাত্র তখন 1টা, 12:30 1টা। তো যখন বের হই তখন ওই এলাকাটার একটু পাশে একটা রাস্তা ছিল। তো আমরা ওই রাস্তায় আর কি যাই, যে একটু গিয়ে দেখি বাতাস টাতাস আছে, আমরা একটু স্মোকিং করে আসি, তো ভাল লাগবে আর কি এই ঘুমানোর আগে। তো এক হাতে ব্রাশ আর এক হাতে হচ্ছে সিগারেট নিয়ে হইলাম বের। তো বের হইয়া আমরা কিছু দূর হাঁটছি। তো হাঁটার পর মানে আমরা একটা মানে ঘন একটা জঙ্গলের এলাকায় ঢুকলাম আর কি। মানে ওই জায়গাটা হচ্ছে কি খুবই মানে আপনার মানে গাছের ঘনত্ব অনেক বেশি ছিল। তো তখন হচ্ছে গিয়া চাঁদের আলো থাকার সত্ত্বেও ওই জায়গাটা থেকে মানে আলো ঢুকতেছিল না। তো তখন মানে হঠাৎ করে দেখি কি যে ওইখান থেকে কিছু আওয়াজ আসতেছে গাছপালা থেকে, এবং গাছগুলো নড়তেছে, মানে একটার পর একটা গাছ এরকম নড়তেছে, মানে জোরে বাতাস হইলে যেরকম হয় আর কি। কিন্তু আমরা আসলে আমাদের গায়ে কোনো ধরনের বাতাস মানে ফিল করি নাই। তখন তো খুব শীতও আসিল না, গরমও আসিল না, মানে নর্মাল ওয়েদার আসিল। তখন আমরা তো ফিল করতাম, বাট আমরা তখন কখনো মানে কোনো সময় ওইটা ফিল করি নাই যে বাতাস বা কিছু একটা যাচ্ছে। তো দেখলাম কি যে তখন ওইখানে সুপারি গাছ না কি যেন নারিকেল গাছ, তো ওইখান থেকে মানে প্রাণীটার আকৃতি যদি আমি বলি তো ডাইনোসর, মানে ওই যে ভাই ওই যে উড়ন্ত ডাইনোসর আছে না, মানে আমরা যে সায়েন্স ফিকশন মুভিতে দেখি, তো ওই যে উড়ন্ত ডাইনোসর আকৃতির মানে কোনো একটা বড় প্রাণী ওইখান থেকে মানে উড়ে গেল। এখন উড়ে যে গেল, তো একটা গাছের মানে ডাল আর কি ভেঙে পড়লো, মানে ও যে উড়লো, মানে উড়ার সময় তো মানে যদি আমরা সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করি তাহলে তো নিউটনের তৃতীয় সূত্র অনুসারে ও গাছটায় চাপ দিছে, তো তারপর উড়ে গেছে, ওই চাপে আসলে ওইটা ভেঙে পড়ছে নিচে। তো ওইটা ভাই হিউজ বড় একটা ডাল আছিল, আর ডালটা পুরো কাঁচা আছিল। তার মানে আপনি চিন্তা করেন যে আসলে কত প্রেশার মানে ওইটার উপর ক্রিয়েট হয়েছে আর কি। তো আমার মনে আছে আমি চাঁদের আলোতে দেখছি যে ওটার ডানা অনেক বড় ছিল, অনেক বড়, মানে কোনো স্বাভাবিক পাখির ডানা অত বড় না। মানে কি বলবো, মানে ডানার আকৃতি যদি বলি একটা ফ্রিজের আকৃতির ওইরকম, মানে একটা ফ্রিজ যতটুকু লম্বা হয় ওই রকম আকৃতির ডানা। মানে তাইলে দেখা যায় যে ডানার আকৃতি 2টা ফ্রিজের সমান হয়। তো তারপর হচ্ছে গিয়ে ওর বডিটা ঠিক একদম ওই যে সায়েন্স ফিকশনের যেই পাখি, ড্রাগন পাখি, তো ওই ড্রাগন পাখির মতো দেখতে। তো ওইটা দেখার পর ভাই আমরা সিগারেট মানে ফালাইয়া চলে আসি। তো পরের দিন আবার দেখতে যাই, দেখি যে ওই জায়গায় ওই যে ডালটা পড়ে আছে আর কি, ডালটা পুরো একদম কাঁচা। তো এখন প্রশ্ন যে ওইটা আসলে কি ছিল, বা মানে ওই রকম প্রাণীর অস্তিত্ব কি আসলেই আছে। এখন অনেকেই বলতে পারে যে কি না কি দেখছো বা অন্য কোনো কিছু, বাট ওই সময় আমরা দুইজনই ব্যাপারটা দেখছি, এবং আমরা কোনো হ্যালুসিনেশন বা অন্য কোনো জিনিস ওই সময় ছিল না, মানে প্রশ্নই আসে না। তো এই হচ্ছে আমার মানে ঘটনা। আরও ঘটনা আছে, এটা অন্য একদিন বলবো। তো আপাতত এই 2টা ঘটনাই হচ্ছে সব থেকে বেশি মানে ভয় পাইছি আর কি। তো এটা খুব মানে পুরনো না,
আবার দেখা যায় যে রিসেন্টলি কোনো ঘটনা আমার সাথে ওইরকম ঘটে নাই, কিন্তু চাই ঘটুক। তো আপনি বলেন ভাই আপনার কোনো ঘটনা। আমার সাথে ওরকম কোনো ঘটনা অ্যাকচুয়ালি তো ঘটে নাই যেটাতে অনেক বেশি ভয় পাইছি কিংবা আমার কাছে মনে হয়েছে যে কোনো ভয়ানক ব্যাপার এই জিনিসটা। তো ভয়ানক না হইলেও কিছু রহস্যময় ব্যাপার হয়েছে, এবার এগুলো খুবই ছোটোখাটো ব্যাপার একেবারে। যেমন কি আমি এখন যে বাসায় থাকি পাঞ্জাবে, এই বাসাটা এক কথায় খুবই বিরক্তিকর। এখানে লিটারেলি ঘরের জিনিস আউট অফ নোওয়্যার হারাই জায়গা। আমরা থাকতাম আগে 3 জন, এখন মনে করো আমরা কেউ কারোর জন্য যদি নিয়েও ইউজ করার জন্যই তো নিব, নিয়ে তো আমরা ফেলাই দিব না, কিন্তু কোথাও নাই। কাপড় হাওয়া হয়ে যাচ্ছে, প্লেট হাওয়া হয়ে যাচ্ছে, এবং একটা জিনিস একটা জায়গায় রাখলে ওইটা ওই জায়গায় থাকছে না। সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হচ্ছে যে এক সময় মানে এই সেম বিল্ডিংয়ের আমরা ফ্ল্যাট চেঞ্জ করছি 3টা। প্রথমে থাকতাম নিচতলায়, তারপরে আসলাম আমরা উপরের তলায়, ওই দ্বিতীয় তলার মানে এখানে ডান পাশে রুম, মানে হ্যাঁ ডান পাশে আর বাম পাশে 2টা রুম। তো আর ডান পাশে থাকতাম আগে, তো ডান পাশ থেকে তো সব কিছু মানে হাওয়া হয়ে যেত। তো বাসা যখন চেঞ্জ করলাম বাম পাশে, চেঞ্জ করার সময়ও ওই হারাই যাওয়া জিনিসগুলো আর পাইলাম না। এমন যদি হতো যে আমাদের অগোছালো করে রাখার জন্য জিনিসপত্র পাওয়া যায় না, এটার অ্যাকচুয়ালি কোনো চান্সই নাই, কারণ আমরা সব গোছানোর পরে ওগুলো খুঁজে পাই নাই। বাসাও চেঞ্জ করে ফেলছি, তারপরে জিনিস আর খুঁজে পাই নাই। আমার কাপড় লিটারেলি অর্ধেক হয়ে গেছে গা। আমার এই এখন শীতকাল, এখন আমার জ্যাকেট নাই, কোথায় গেছে আমি জানি না, একেবারে পুরো হাওয়া গায়েব। তো আগে যখন এই বিল্ডিংয়ের নিচতলায় ছিলাম, ওখানে একটা মানে রহস্যময় ঘটনা ঘটছিল। অনেকগুলোই তো ভাই, একটা তো না। তবে আমার কাছে যেটা সবচেয়ে বেশি মানে হিট করছে আমাকে, ওইটা আমার মনে আছে, বাকিগুলো তোমার মনে পড়লে বলিও। আমার আপাতত মনে আছে একটা, আমি ওই দিন মানে আমরা যেহেতু আমার সাবজেক্ট যেটা পড়াশোনা করি, যেই সাবজেক্টটা এখানে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি আছে, তো আমি খুব টায়ার্ড হয়ে যাই বলতে গেলে বিকালের দিকে। তো খাওয়া দাওয়া করে একটু ঘুম দিই। তো আমি দিন ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠছি 7টা বাজে। তো এখন 7টা বাজে উঠে দেখি যে রুম একেবারে খালি। তখন আমি মনে করছি যে হ্যাঁ আমিরুল মনে হয়ে গেছে বাইরে, হয়তো জিমে গেছে কিংবা কোথাও আড্ডা মারতে গেছে। গেলাম ওয়াশরুমে, তো দরজা কিন্তু আমার বন্ধ ছিল, মানে এমন বন্ধ না যে একেবারে মানে মানে কেউ লাগাই দিছে এরকম না, আমাদের তো স্টিলের দরজা, লোহার দরজা। তো আমিনুল দেখা গেছে জিমে চলে গেছে, ও দরজাটা একটু আগাই দিয়ে রাখছে। আমি শুনলাম কি দরজাটা কেউ খুলছে, খুলে জুতা নিয়ে ঘরের ভিতরে ঢুকছে। তো আমরা তো ওই সময় ঘরের ভিতরে জুতা নিয়েই চলাফেরা করতাম। তো কিন্তু ওই জুতাটা একটু শক্ত ছিল, খটখট খটখট আওয়াজ হচ্ছে। তা আমাদের ওই আগের ওয়াশরুমের দরজাটা না ভালো ছিল না, তো দরজাটা মানে কেউ ধাক্কা দিলেই দরজা খুলে যেতে পারতো। তো আমি আমিনুল বলছি, আমিনুল তুমি আবার ওয়াশরুমে আসিও না, আমি কিন্তু ভিতরে আছি। তো আমিনুল কোনো কথাবার্তা বলে না। তো আমাদের ওয়াশরুমের সামনেই হচ্ছে বেসিন। তো এক রুমের যেহেতু ফ্ল্যাট, তো এই সিঙ্গেল রুমের এই 1 BHK, এখানে ওয়াশরুমের পাশেই হচ্ছে রান্না করার একটা জায়গা দিয়ে রাখছে। খুব এটা শুনতে অদ্ভুত লাগতেছে, বাট মানে কাজটা এতটাও নোংরা না এখানে। তো যাই হোক, ওয়াশরুমের সামনেই হচ্ছে যে আমাদের ওই থালা বাসন ধোয়ার জন্য বেসিন। তো ওই বেসিনের মধ্যে আমাদের ওই কিছু থালা পাটি রাখা, এগুলো আমরা পানিতে ভিজিয়ে রাখছিলাম। তো দেখি আমিনুল এখানে এসে ওইগুলো একটু নাড়াচ্ছে, আওয়াজ পাচ্ছি আমি সুন্দর মতো। তা আমি কিছু বললাম না, আমি মনে করি তা আমিনুল ইউজুয়ালি কি হয়, যদি বাসায় আসে না ও ডাক দেয় সবসময়, স্বাধীন ভাই দরজা খুলেন। এখন আমি মনে করছি এর মন টন খারাপ হইতে পারে বা যে কোনো কিছু হইতে পারে, ওই দিন চিল্লায় নেই আর কি অত বেশি। হঠাৎ করে কি হলো আমি শুনলাম আমিনুল বলতেছে, মনে হলো যে ও ফোনে কাউকে বলতেছে,
হ্যাঁ আমি আসতেছি, ঠিক আছে তুই দাঁড়া। এই বলে আমিনুল বের হয়ে গেল। আমি ওয়াশরুম থেকে বের হইলাম, বের হয়ে দেখি কি দরজা একেবারে হা করে খোলা। তো এরকম না কখনো হয় না যে আমিনুল বাসায় আসে আর এসেও চুপচাপ থাকে, এ একেবারে চিল্লাচিল্লি করবে কি একটা, মানে ডাক ডুক দিবে। জিনিসটা আমার কাছে সন্দেহ লাগছে যে আসলে কি আমিনুল আসছিল ঘরে। তো ওর আমিনুলের বিছানায় আবার ওর একটা সেকেন্ডারি ফোন আছে, সেকেন্ডারি ফোন একেবারে রাখা, ওই ফোনের কিছুই হয় নাই। তারপরে টেবিলে আমার এয়ারপড রাখা, খুব দামি এয়ারপড ছিল, আমার মানি ব্যাগ রাখা। তো এত এক্সপেন্সিভ জিনিস ঘরের সামনেই ছড়ানো, কিন্তু কেউ নিল না। তখন মনে হচ্ছে না যে আমিনুলই হয়তো বা আসছে, কারণ কোনো বাইরের লোক হলে তো এগুলো নিয়ে যাবে। যদি চোর না হয়ে ভালো মানুষও যদি ঘরের মধ্যে ঢুকে, যে ওই একটু মনে করে এখানে তো অনেক মানুষজন আসে, ঢুকবে কেন আসলে, মানে যদি ঢুকে তাহলে তো খারাপ উদ্দেশ্য নিয়ে ঢুকবে না, তো মানে অন্যের বাসায় তো এরকম না। এখানে পাঞ্জাবিগুলো একটু ম্যানারলেস, তো এখানে এই পাঞ্জাবিগুলো একটু বেশি ম্যানারলেস। ওরা দেখা যায় মানুষের ঘরের মধ্যে ঢুকে যায়, আমরা দরজা নক করি উইদাউট এনি পারমিশন। হোয়াট দ্য ফাক ভাই। হ্যাঁ, তো এখন ওরা ওই অনেক সময় পূজা টুজার জন্য ওদের ওই গুরুদুয়ার আর কি করে, ওরা ওদের ধর্মীয় ব্যাপার স্যাপার, আমি এগুলোতে জানি না, কখনো যাই না এগুলোতে। ওরা টাকা পয়সা নিতে আসে অনেক সময়, তো এরা একেবারে ঘরের ভিতরেই ঢুকে যায় টাকা নেওয়ার জন্য। এত ছ্যাঁচড়া পাঞ্জাবিগুলো, আমি একেবারেই মানে বিরক্ত হয়ে গেছি এগুলোর উপরে। যাই হোক না কেন, তো এই ছ্যাঁচড়া পাঞ্জাবিগুলো যদি এখানে আসতো, ওরা এতই ছ্যাঁচড়া, ওরা ঘরের জিনিসপত্র এরকম ছাড়তো না, এরা নিয়ে পালাই যেত সুন্দর মতো। তা আমার একটু সন্দেহ লাগলো, আমি আমিনুলের কল দিলাম, আমি বলেছি কি রে আমিনুল তুমি কই। আমি দেখি ও, আমরা ওই সময় জিম করতাম, তো জিমের মধ্যে পুরো পাঞ্জাবি গান ছাড়িয়ে রাখতে, একেবারে বিশ্রী বিশ্রী পাঞ্জাবি গান, হেই 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 হেই, ওর ব্যাকগ্রাউন্ডে সব গান বাজতেছে। এখন কি আমার মতে, মানে আমি জানি যে আমার রুমে যে আমিনুল আসছিল, সে লিটারলি 2 মিনিট আগে ঘর থেকে বাইরেছে। আমাদের বাসা থেকে জিম কাছেই, কিন্তু কোনোভাবে 2 মিনিটেও পৌঁছাতে পারবে না, কখনোই সম্ভব না। ইভেন ও যদি শুধুমাত্র মানে পুরো গায়ের জোর দিয়ে দৌড়ায়, তারপরও এটা বলতে গেলে অসম্ভব, তারপরও 3-4 মিনিট লাগবে ওর। তো কত রাস্তা ঘুরে যাওয়া লাগে। হ্যাঁ, হয়তো পাশেই, একেবারে এলাকার পাশে, কিন্তু রাস্তা ঘুরতে হয় অনেক বেশি। কোনোভাবে 2 মিনিটের মধ্যে তুমি এখানে যাইতে পারবে না, এটা সম্ভবই না। তখন ওটা সন্দেহ লাগছে, আমি তুমি কই, বলে ভাই আমি তো জিমে। তাও আমি ভাই কমপক্ষে 10 মিনিট আগে আসছি। তো এখন আমি বলি জিমে, বলি ঠিক আছে সমস্যা নেই, বাসায় আসো, তারপরে বলতেছি। তারপরে ওই দিন তো বাসায় আসলো আমাদের এক বন্ধুরে নিয়ে। তো ওরা মস্কারি করে বলতেছে যে আমার নাকি ভূতে প্যারা দেয় এই বাসার মধ্যে, কারণ এই ঘর জিনিসপত্র যে হাওয়া হয়ে যেত, এটা আমি বুঝতে পারতাম, কারণ আমারই জিনিসপত্র বেশিরভাগ হাওয়া হয়ে যেত। তো এখন এই মস্কারি করে বলে স্বাধীন বাইরে তো ভূতে জ্বালাচ্ছে। তখন আমি বলি যে আরে ভূতে জ্বালাচ্ছে, এতদিন তো জিনিসপত্র নিয়ে যেত, কিন্তু আজকে একটা কাহিনী এসে দেখো। তো এটা শুনে দেখি আমি তো নিজেই শখ। তো তখন আসলে ওইখানে যে কে ছিল আমরা একেবারে জানি না। তারপরে কি এসে আরেকদিন রাতের মানে আমার আসলে আপনি তো আমার ভয়েস শুনছেন। হ্যাঁ, আমি কাউকে নাকি ফোনে কথা মানে এমন মনে হচ্ছিল তুমি এভাবে বলতেছিলে যে হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি। তুমি অনেক সময় তোমার ওই নিলয়দেরকে বলো না যে আসতেছি বাসায়, আমি মনে করছি এই কোনো নিলয়রা মনে হয় কল দিচ্ছে, ওদের কাছে যাচ্ছ এরকম। কিন্তু ওই দিন আমার সাথে নিলয়ের সাথে কোনো কথাই হয় না বা কিছু। আমার কাছে সন্দেহ লাগছিল ঘরের, কি জানো, তুমি প্রথমত ঘরে ঢুকে কোনো চিল্লাবই নাই, কথা হচ্ছে এটা। তুমি তো আমি তো আপনাকে ডাক দিই, তুমি তো বাইরে থাকতে থাকতে ডাক দেওয়া শুরু করো, একেবারে দরজায় পরে বাড়ি মারতে মারতে ডাক দাও। তো এইগুলা তো দেখা যায়, আমি আবার খুব চুপচাপ মানুষ, আমি ঘরের মধ্যে চুপচাপ ঢুকি যাই, এখন আওয়াজই করি না। এবার দরজায় নক করতে হলে 2বার নক করি, এর বেশি নকও করি না। কিন্তু তুমি তো এরকম না, তুমি তো অনেক বেশি ডাক দাও। তার উপরে দেখি যে তুমি একবার দরজা খোলা রেখে চলে গেছো, তুমি তো দরজা খোলা রাখো না। তো আমাদের এইখানে মানে পাঞ্জাবে মানে খুব ঝোড়ো হাওয়া দিয়ে বৃষ্টি খুব রেয়ার আমাদের এলাকায়। এই ফাগুয়ারা, জলন্ধর, এইখানে আমাদের এলাকায় এই জিনিসটা বছরে 3-4 বারের বেশি হয়ই না। আমি তো আইসা ভাই দেখলাম একদিন মাত্র, আমার তো 1 বছর হয়েছে। তারপরেও আমি দেখছি, আমি যেহেতু আছি এখানে অনেকদিন, আমি দেখছি। জানেন ভাই, ওই যে যেদিন হয়েছিল না বন্যা, ওই যে পাঞ্জাবে নাকি সবকিছু ভাইসে যায়, মানে 40 বছরের ইতিহাসে সব থেকে ভয়াবহ বন্যা।
না আমি আগের দিন আমি দেখছি যে বজ্রসহ ঝড়ো বাতাস সহ বৃষ্টি, এছাড়া তো দেখিনি। আমি দেখছি, আমি একটা ইন্টারেস্টিং কথা বলি। আমি একবার দেখি কি আমাদের ভার্সিটিতে আমার ডিপার্টমেন্টের সামনের গাছ উপড়াই গেছে, এমন বাতাস, জাস্ট ভাবো, গাছ উপড়ে পড়ে গেছে আমাদের 18 ব্লকের সামনে। এই গাছ এখন কেটে ফেলছে, এখানে নাই, পুরো গাছ উপড়ে গেছে। এত এত যখন ওখানে হয় এত জোরে বাতাস হয়, কিন্তু এছাড়া এরকম জোরে বাতাস হয়ই না, খুবই রেয়ার। তো এই লোহার দরজা যে মানে খুলে যাবে বাতাসের ঠেলায়, এটা বলতে গেলে অসম্ভব। ওই দিন এরকম কোনো বাতাসই হয় নাই, কারণ এখানে যখন বাতাস হয় একেবারে খবর হয়ে যায় সবার। তো এরকম কোনো বাতাসই হয় নাই, কিছুই হয় নাই, পুরো দরজা হা করে খোলা। তাহলে এইটা আসলে ভৌতিক ঘটনা আমরা তখন বলতাম না, যদি মানে আমার ভয়েসটা আপনি না শুনতেন। তোমার ভয়েসের স্বীকার করতেছেন যে তোমার ভয়েস তো এটা, আমি আরো কাহিনী বলি এরপরে দেখো। তোমার ভয়েস তো এটা তো একটা কাহিনী গেল, এরকম ভয়েসের আরো কাহিনী আছে। কি হইল ব্যাপার, রাতের 2টা বাজে আমিরুল গেছে গোসল করতে। এখন আমি ফোন চালাইতেছি, আমার এক ফ্রেন্ডের লগে চ্যাট করতেছি। হঠাৎ করে দেখি আমার জানালায় সামনে কি যেন দাঁড়াই আছে, তো ছায়া দেখা যাচ্ছে। তো লোকটা অনেক লম্বা, জাস্ট দাঁড়াই আছে যে জানলার সামনে। তো এটা দেখে আমি একটু মানে শখ হয়ে গেলাম যে কেন এরকম জানলার সামনে কেন দাঁড়াই আছে, কেউ একজন কেন দাঁড়িয়ে থাকবে। তো একটু পরে ওই লোকটা ওখান থেকে জাস্ট ভ্যানুশ, গায়েব হয়ে গেছে। তো আমি আমিনুলের পরে ও যখন আসছে ওয়াশরুম থেকে, আমি বলি চলো তো একটু বাইরে যাই। তো আমি তো ছায়া দেখছি, ছায়াটা কতটুকু উঁচু পর্যন্ত ছিল, অতটুকু উঁচুতে দেখি যে আমার হাত পুরো সোজা করতে হইতেছে, তারপরে আমি ওটা নাগাল পাচ্ছি। তো আমি তো হচ্ছি 5 ফুট 6, তা আমার হাত যখন আমি পুরো সোজা উপরে উঠাই, তাইলে ওটা কত হবে, 6 ফুটের বেশি হবে, 6 ফুট 2-3 তো হবেই কমসে কম। তো এত লম্বা একটা মানুষ এইখানে দাঁড়াই আছে, মানে এটা খুবই আনইউজুয়াল। এরকম এত লম্বা মানুষ এই পুরো বিল্ডিংয়ে নাই। যে টিপিক্যাল পাঞ্জাবিরাও তো এত হয় না, পাঞ্জাবিরা হয় 6 ফুট লম্বা হয় পাঞ্জাবিরা, কিন্তু মানে এই আমাদের বিল্ডিং এর আশেপাশে নাই তো আমাদের। আর কথা হচ্ছে রাতে 2টা বাজে, যদি বাইরে থেকে কেউ লোক আসে, বাইরে থেকে লোক কেন এই জায়গায় এসে দাঁড়াই থাকবে, এটা অসম্ভব। রাতে 2টা বাজে একটা মানুষ কেন আরেকজনের বাসার সামনে এসে দাঁড়াই থাকবে? এখানে সব স্টুডেন্টরা থাকে, সবার ক্লাস থাকে। রাতে 2টা বাজে কেউ এরকম মাঝে ঘোরাঘুরি করে, ঘুরতে যায় রাতে 2টা বাজে, দেখা যায় বলে যায় কাশ্মীর যাব, মোটরসাইকেল নিয়ে যাবে, বাইরে যায় কাশ্মীর যাবে। কিন্তু আমার বাসার সামনে, জানলার সামনে, এটা তোর কাশ্মীর না যেখানে দাঁড়াই থাকবে। এখানে কোনো মানে নেশা করারও কোনো জায়গা নেই বাসার সামনে, যেখানে বসে বসে একটা পট জ্বালাই ফেলবে। তো এখানে কেন কে দাঁড়াই থাকবে আমি একেবারেই জানি না। আমার লোকটার ফেস ছিল হচ্ছে আমাদের দিকে ঘোরানো, মানে আমার ঘরের ভেতরে দেখতেছে মনে হচ্ছে এরকম। লোকটা আবার ভ্যানিশ হয়ে যায়। এরপরে একদিন কাহিনী দেখি কি, এরপরে কি হলো, আরেকদিন বাসায়, এইটা কি ভাই নিচতলার কাহিনী? নিচতলার কাহিনী, উপরের কিন্তু এত বেশি হয় না, নিচতলায় অনেক বেশি হয়েছে। নিচতলায় আমি দেখি কি আমার বন্ধু রবীন্দ্র একটা আছে, জম্মুর পোলা শিখ। এই রবীন্দ্র মনে হচ্ছে আমার দরজার মধ্যে নক করতেছে, ডাকে বলছে ওই ওই। তো মানুষ কিন্তু একটা মানুষ নক করতেছে, মানে দেখছি যে একটা ছায়া আসছে, এসে নক করতেছে। তো রবীন্দ্রের গলা দিচ্ছে, একটু পর আমার একটা বলতেছে রওশনের গলার মতো লাগতেছে যে ওই ওই। এখন আমার পাশের রুমে থাকতে হচ্ছে যে আমার মানে ইন্ডিয়ান ফ্রেন্ড একটা, আমার ক্লাসমেটই, এটার নাম হচ্ছে অভয়। তো অভয় আর আমি যে পাশাপাশি রুমে থাকি, এটা আমাদের ক্লাসের সবাই জানে। তা আমাদের ক্লোজ ফ্রেন্ড হচ্ছে রবীন্দ্র, রওশন, এরা তো জানেই আগে থেকে। আমি না কেন জানি দরজাটা খুলি নাই, আমার মাথায় কাজ করতেছে যে রবীন্দ্র ও রওশন যদি রাতের 2টা বাজে আমার বাসায় আসে, ওরা অভয়ের ওইখানেও যাবে, কারণ আমরা সবাই একই গ্রুপের, যে আমাদের সার্কেলটা সেম। আমাকে কখনো একলা ডাকবে না, ডাকলে ইতেরও ডাকবে, আমারও ডাকবে, ইতেরে ডাকলে আমারই ডাকবে। তা আমরা সব যা করি একসাথে করি, আমাকে সিঙ্গেল ডাকার কোনো মানেই নাই। তো
আমি অপেক্ষা করতেছি যে তারা অভয়ের কাছে যায় কিনা, কিন্তু দেখি যে না, অভয়ের রুমে যাচ্ছে না, আমার এখানে ডাক দিচ্ছে ধুম ধুম করে, এই ওয়ে ওয়ে, আমার নাম কিন্তু ডাকে না এরকম, ওয়ে ওয়ে, শুধু ওয়ে ওয়ে এর দূর। তো তুমি ওই সময় ওয়াশরুমে ছিলা, এবার তুমি যখন বাইরে তখন তোমার বলি যে দেখো এইসব কাহিনী এসে একটু আগে। তো আমি তো আর ডরে দরজা খুলি নাই, কারণ আমার কাছে মনে ছিল এটা একটু আনইউজুয়াল ব্যাপার। তো আমাদের কথা ছাড়াও অভয় একবার দেখছিল যেরকম মানে মোর দেন 6 ফিট একটা মানুষ, মানে ওর ছায়াটা দেখা যাচ্ছে যে আমাদের বাসার সামনে হেলে হাঁটতেছে আর যাইতেছে, আমার বাসার পাশাপাশি। তো আমাদের জানলা দিয়ে যে সামনের বেলকনি, মানে আমাদের বিল্ডিংটা হচ্ছে এরকম, বাসার বাইরে হচ্ছে যে বেলকনির মতো, বিল্ডিংয়ের বাসা থেকে বের হইলে মানে 2টা ফ্ল্যাট হচ্ছে পাশাপাশি, সামনে হচ্ছে খোলা জায়গা। তো মানে হোটেলের মতো এটা বলতে গেলে। এই জায়গাটা বানাইছেই স্টুডেন্টদের জন্য, এখানে থাকবে মানছে 2-3 বছর, এটা হোটেলের মতো করে বানানো। তো এই জায়গায় প্রায় সব বিল্ডিং এরকম। তো বাসার সামনে এরকম যে বারান্দার মতো, এটা দেখতেছি বারান্দার মতো রাস্তায় নাকি কে যেন একটা হেঁটে হেঁটে যাচ্ছে রাতের বেলা। তো যেটা একেবারে কোনো চান্সই নাই, অসম্ভব ব্যাপার, এরকম কেউ হাঁটবে না কখনো। তো পাঞ্জাবে তো এরকম কাহিনী ছাড়া আমার একটা কাহিনী শুনছিলাম একবার, আমি স্পেসিফিক জায়গার নামটা বলতেছি না, কারণ এটা আসলে একটু সমস্যা হইতে পারে। ব্যাপারটা শুনছিলাম আমি আমাদের এক সিনিয়রের থেকে। সে আর তার এক বন্ধু, তাদের এখানে তার একটা রয়্যাল এনফিল্ডের বুলেট কিনছিল। বুলেট হচ্ছে এখানের মোটরসাইকেলের ব্র্যান্ড। তো তারা এই বুলেটে করে গেছে বন্ধুর বাসায়। বন্ধুর বাসার একটা স্পেসিফিক জায়গায়, যেই জায়গাটার নাম অ্যাকচুয়ালি বলা যাচ্ছে না। তো এই জায়গা থেকে তারা রাতের বেলা বাসায় ফিরতেছে। তো পাঞ্জাবে তোমরা দেখবা, তুমি তো দেখছোই যে গ্রামের ভেতরে একেবারে আমাদের দেশে এরকম না মেঠো পথ, 2 পাশে ধান ক্ষেত, মাঝখানে একটা জমি। আমাদের তো ওগুলো মাটির রাস্তা বাংলাদেশে, কিন্তু এদের এগুলো পুরো একেবারে ঢালাই করা পাকা রাস্তা। ওদের এই পাকা রাস্তার ভিতর দিয়ে সবাই যাওয়া আসা করে। তো রাতের ওখানে আসার সময় একটা মানে কালভার্টের মতো ব্যাপার আছে, একটা ছোট্ট ব্রিজ আর কি। তো এই ছোট্ট ব্রিজটা পার করে আসতেছে, ছোট্ট ব্রিজটা পার যেই করলো সাথে সাথে না মোটরসাইকেলটা থেমে গেল। মোটরসাইকেল কোনোভাবে সামনে যায় না। এখন এই রয়্যাল এনফিল্ডের গাড়িগুলো তো অনেক ভারী হয়, এটাকে মানে ঠেলে ঠেলে নিয়ে যাওয়াটা একটু কঠিন। তো তারা দাঁড়াইয়েছে, একটু ঠেলার চেষ্টা করতেছে যে ঠেলে কেন বন্ধ হয়ে গেল মানে হঠাৎ করে। তারা খেয়াল করলো কি, ওই যে ব্রিজটা যে আছে ওটার নিচে কিছু মানুষ কথাবার্তা বলতেছে, মানে আওয়াজ হচ্ছে। তখন তাদের একটু সন্দেহ লাগছে যে ব্রিজের নিচে কারা কথা বলে, এটা তো মানে একটু আনইউজুয়াল। তাদের মাথায় আসে কাজ কি, যে যদি কোনো ড্রাগ ডিলার হয়, যেহেতু পাঞ্জাবে আবার এইগুলা মানে বেশি, এতে এই বড় ভাইগুলো মনে করছে যদি গিয়ে দেখে যে কোনো মানে গাঁজা টাজা বেচতেছে, যদি এরকম হয় কিছু বা কোনো নেশা টেশা যদি হয়, তাইলে একটু নিবে মনে হয়, কিংবা একটু কিউরিসিটি যেখানে কি পাওয়া যায়, লোকেরা ব্রিজের তলে কি করতেছে। কারণ এখানে যে আসলে খুন খারাপই করবে এরকম ব্রিজের নিচে ঢুকাইয়ে এরকম আওয়াজ হচ্ছিল না, নর্মাল কথাবার্তা চলতেছে। তো এরা কি হলো, কিউরিয়াস হয়ে একটু নিচের দিকে তাকাইলো। তাকাই থেকে কি একটা পুরো পরিবার, একটা মানুষ, তার বউ, তার 3টা বাচ্চা কাচ্চা, একেবারে কিন্তু এদের সাইজ হচ্ছে 2 ফুটের কম সবগুলা, বামন, একেবারে বামন, একটুখানি একেবারে ছোট, 2 ফুটের বেশি হবেই না লম্বায়, এত্তর মনে হচ্ছে যে ওই আমাদের ভাইদের হাঁটুর সমান সাইজে। তো এরা নাকি এখানে কথাবার্তা বলতেছে, একেবারে ওদের চেহারা মানে নর্মাল একেবারে, কিন্তু একদম ছোট। এদের দেখে ভয় লাগছে যে এত এত ছোট মানুষ হইতে পারে না। এবং তারা মনে হচ্ছে ব্রিজের নিচে এক সংসার বানাই রাখছে নিজেদের, পুরা এখানে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া করবে, এইরকম একটা মনে হচ্ছে যে এরকম একেবারে পুরো এদের একটা ফ্যামিলি এখানে। তো এই দেখে ভয়ে মানে উপর উঠে গেছে। রয়্যাল এনফিল্ডটা যে চালু করতে গেছে মোটরসাইকেল, কোনোভাবেই চালু হয় না। এটার যেই এরা কী করছে, নিচে নেমে 2জন মিলে ধাক্কা দিচ্ছে।
ধাক্কা দেওয়ার সময় অটোমেটিক মোটরসাইকেল চালু হয়ে মোটরসাইকেল চলে গেছে ধান ক্ষেতের মধ্যে। এখন এরা এই সময় ভয়ে দুইজনে দৌড়াইয়ে আমাদের এলাকায় চলে আসছে। এই ব্যাপারটা কিন্তু আমাদের এলাকার বাইরেই, এটা আমরা নাম নিতেছি না, আমাদের এলাকার একটু বাইরেই ঘটনাটা ঘটছে। তো এই জায়গাটা আসলে নাম কেন নিচ্ছি না, এটা একটু বলা দরকার, কারণ আমাদের ভার্সিটিতে মানে প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসে, বাংলাদেশি আসে, অনেক বাইরের লোকজন আসে। তো মানুষ আসলে ভয় পাবে যে এই ব্যাপারগুলো সবখানে আছে, কিন্তু স্পেয়ার দিলে এটার নাম কিন্তু ভাই আশেপাশে এলাকা কিন্তু আসলে হন্টেড হয় খুবই, মানুষ নাই, দূর দূর পর্যন্ত মানুষ নাই। এখানের মানে দেখো মেইন ব্যাপার হচ্ছে যে মানুষ এর ভয় পাবে, এখানে যদি না আসে কোনো কারণে, যদি আমাদের এই কথা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জেনে যায় যে আমরা এইগুলো ছড়াচ্ছি, আমার পুরা স্কলারশিপ ক্যান্সেল। আমি আমার নাম পর্যন্ত নিতেছি না এগুলোর জন্য। তো যাই হোক না কেন, পাঞ্জাবের আয়তন কিন্তু প্রায় বাংলাদেশের সমান, কিন্তু এখানে মানুষ আসলে 2 কোটি নাকি, আমি জানি না মানুষ কত, কিন্তু মানুষ অনেক কম, অনেক কম, মানে খুবই কম, মানে জনসংখ্যার ঘনত্ব এখানে খুবই কম। এখানে শুধুমাত্র ভাই আমি তো এই যে মানে আপনার রাস্তা দিয়ে যে যাই বা বাসে কোথাও যাই, দূর দূরান্ত ভাই কোনো মানুষ নাই, খালি ধান ক্ষেত ট্রাক্টর। এই ধান ক্ষেত ট্রাক্টর বাদ দাও না, ইভেন আমাদের এখানে সবচেয়ে কাছের বড় শহর তো জালন্ধর। এই জালন্ধর তো বলতে গেলে পাঞ্জাবের মানে খুব বড় একটা শহর, খুব বিখ্যাত একটা শহর। এইখানেও লিটারালি রাতে 10টার পরে দেখা যায় যে মানুষ নাই। জলন্ধর একটা মেইন শহর, এটার মধ্যে রাতে 10টার পরে কেউ থাকে না কেমনে? আমি সারা জীবন চট্টগ্রাম থেকে আসছি, চট্টগ্রাম তো সারা রাত থাকবে, মানে 10টার পরে বন্ধ হওয়ার কোনো চান্সই নাই। এটা কমপক্ষে তোমার তো 11টা 12টা না বাজলে কেমনে শহর বন্ধ হয়? তো পাঞ্জাবের শহরগুলো 10টার পরে পুরো বন্ধ, খা করে, মানুষই নাই রাস্তায়, কেউ নাই, পুরো খালি বার আর মদের দোকান। এমনকি তুমি রাতে, আমরা একবার জলন্ধর থেকে আমাদের এলাকায় আসতেছি শীতকালে, এটা হচ্ছে 2 বছর আগে, জলন্ধর থেকে আমাদের এলাকায় শেষ গাড়িটা আসে কয়টা বাজে জানো? 7:30 বাজে রাত্রে, 7:30 বাজে, সন্ধ্যা 7:30 বাজে। এরপরে কোনো পাবলিক ট্রান্সপোর্ট আসে না, এরপর তোমার ভাড়া করে যেতে হবে। এখন ভাড়া গাড়িতে এখানে বুঝে পাওয়াই যায় না, তো ওই ট্যাক্সিতে এরকম নাই, হয় তোমার ওলা উবার করতে হবে, ওখানে তো খরচ অনেক বেশি পড়ে যাবে। আর নাইলে তোমার এই যে মাইনছে যে পাবলিক ট্রান্সপোর্টে যে টেম্পুগুলো করে না, অটো বলে, এখানে অটো পুরো একটা ভাড়া করতে হয়। তো আমরা আবার পুরো অটো একটা ভাড়া করে তারপরে সে এক্সট্রা টাকা দিতে এসছে আমাদের। তো এই হচ্ছে অবস্থা, মানুষ একেবারেই কম, খালি পুরো। তো হইতে পারে যে আমি তো আসলে জলন্ধরের বাইরে খুব একটা যাই নাই, আমি ঘোরাঘুরির প্রতি আমার খুব একটা আগ্রহ নাই। তো বাকি যারা অমৃতসর গেছে বা পাঞ্জাবের অন্য কোনো জায়গায় গেছে তারা বলতে পারবে হয়তো বা ওইখানে জনসংখ্যা বেশি হইতে পারে, বাট এই জলন্ধর এবং এর আশেপাশের এলাকায় মানুষজন অত্যন্ত কম, খুবই কম, এটা আমি একেবারে কনফার্মেশন দিতে পারি। যাই হোক না কেন, এখন দেখো পাঞ্জাবে তো জানো লোকজন কীরকম ছ্যাঁচড়া, পাঞ্জাবিরা কিন্তু খুবই ছ্যাঁচড়া টাইপসের মানুষ, তারা এত স্ক্যাম করে। আমি মানে বলতে চাই যে পাঞ্জাব নিয়ে মানুষ এরকম দেখে না যে পাঞ্জাবিরা সবচেয়ে ফ্রেন্ডলি, তারা সবচেয়ে ভালো, কারণ তারা ওই লঙ্গরখানায় খাবার দেয়। ইভেন আপনি ভাই গুগল করলেও তো দেখবেন যে ইন্ডিয়ার সব থেকে আর কি ওয়েলকামিং স্টেট হচ্ছে গিয়া পাঞ্জাব। এটা কোনোভাবেই না। তুমি ইভেন এত কিছু বাদ দাও, তোমাদের যেগুলো পাঞ্জাবি ক্লাসমেট আছে এগুলোকে তোমার কোনো দিক থেকে ফ্রেন্ডলি লাগছে? খুব একটা না, আমার লাগে নাই। যে আমি দেখছি ক্লাসের মধ্যে পাঞ্জাবি 2-3 জন, বাট দে ওয়ার সো অ্যারোগেন্ট, প্রচুর অ্যারোগেন্ট এগুলো। তো এমন, তারপরে এই যে স্ক্যাম করছে যে কত এইখানে পাঞ্জাবিরা বাইরের মানুষ পেয়ে। ইভেন আমার একটা বন্ধুর কাহিনী বলি, ও হচ্ছে যে নর্থ ইস্ট ইন্ডিয়ার ছেলে, অরুণাচল প্রদেশের। তো আমাদেরকে পাঠাইছিল সার্ভে করার জন্য ডিপার্টমেন্ট থেকে, যে স্কুলে গিয়ে সার্ভে করতে হবে। ওখানে কাজ কিছুই নাই, স্কুলে যাও, ওখানে প্রিন্সিপালের সাথে দেখা করো, একটা ফর্ম দিবে, জাস্ট ফর্মটাকে ভর্তি করো, প্রিন্সিপালের একটা স্ট্যাম্পের সাইন নাও, ওইখানে একটা স্ট্যাম্প মারাও, জাস্ট দূর। ওখানে আমার অরুণাচলের এই বন্ধুদেরকে লিটারালি নাচতে বলছে। ওখানে গিয়ে বলে লাইক এরা এত রেসিস্ট, ওইখানে বলে যে তোমরা কি নর্থ ইস্টে? বলে হ্যাঁ। বলে তোমরা ওই ভার্সিটি থেকে আসছো? বলে হ্যাঁ। বলে দেখি একটু নিচে দেখাও, তাইলে তোমাদেরকে স্ট্যাম্প মারবো।
কী পরিমাণের রেসিস্ট, সেটা স্কুলের প্রিন্সিপাল। এখন যাই হোক না কেন, ভালো পাঞ্জাবি যে একেবারেই না এটা বলবো না, আমি অনেক ভালো লোকও দেখছি, কিন্তু আমার এক্সপেরিয়েন্স অ্যাকচুয়ালি এদেরকে নিয়ে খুব একটা ভালো না, 2-1 জন ছাড়া। ম্যাক্সিমামই আমি দেখছি যে খুব খারাপ। তবে আমি যখন মানে অমৃতসরে পরিচয় দিছিলাম যে আমি বাংলাদেশ থেকে আসছি, কিভাবে কি করতে হবে, তখন আমাকে সবাই অনেক হেল্প করছিল। ভাই এটা নিয়ে আমি আসলে বলতে চাই যে মানে আমার যেই প্রথমে যে পাঞ্জাবে আসার যে এক্সপিরিয়েন্স, এইটা হচ্ছে গিয়া মানে ফার্স্ট ইমপ্রেশন অনেক ভালো ছিল। এটা কেন আমি মানে বলি, তো আমি তো ভাই হচ্ছে হ্যাঁ তো আমি তো ভাই হচ্ছে আপনার ঢাকা থেকে যখন দিল্লিতে আসি, তখন আমি পেছনে ফিরে আর তাকাইনি। মানে পিছনে তাকানোর কি আছে, এখন মনে করছি যে এটা লাইফের একটা গেম। এখন এই গেমটাকে খেলে আমার মানে পাঞ্জাবে গিয়ে আমার পৌঁছাতে হবে সামহাউ, যেরকমই হোক। আমি একলা এখানে, আমার আর কেউ নাই, কোনো বন্ধু নাই, কোনো কিছু নাই। ফোন তাও চার্জ নাই, পাওয়ার ব্যাংক সেটা হচ্ছে গিয়া লাগেজের ভিতরে। তারপর হচ্ছে সিম নাই, নেটওয়ার্ক নাই, আমি পুরো বিচ্ছিন্ন। তো এরপর আসলাম হচ্ছে দিল্লি এয়ারপোর্টে। তো দিল্লি এয়ারপোর্ট, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে গিয়া পৃথিবীর ওয়ান অফ দ্য লার্জেস্ট এয়ারপোর্ট আসলে। মানে এত বড় এয়ারপোর্ট আসলে খুব কমই আছে। তো ওইখান থেকে আবার ডোমেস্টিক ফ্লাইটের যেই জায়গা, ওইখানে গেলাম। তো ওইখানে যাওয়ার পর দেখলাম ওইখানে সবাই পাঞ্জাবি। তো মানে ওইখানে গিয়ে মানে আলাদা একটা স্মেল, আলাদা একটা ফ্লেভার পাইলাম যে হ্যাঁ, হয়তো অন্য কোনো একটা স্টেটে ঢুইকা পড়ছি। তো এই আর কি। তো ওইখান থেকে যখন আমি অমৃতসরের ফ্লাইটে উঠব, তখন একটা আঙ্কেল আর একটা আন্টির সাথে পরিচিত হই আমি। যে ওনারা আমাকে জিজ্ঞেস করে যে তুমি যাবে কই। আমি বলি আন্টি আমি তো এলপিউতে ভর্তি হয়েছি, ওটা তো জলন্ধরে, তো আমি এখন অমৃতসরে যাব, দেন অমৃতসর থেকে তারপর যাব জলন্ধরে। সকালে রাতটা ওইখানে থাকবো কোনো একটা হোটেলে। তো এরপর পৌঁছাইলাম, সব কিছু ভালোই ছিল, ওনাদের সাথে অনেক কথাবার্তা বললাম। তো জানতে পারি যে ওনারা কানাডা থাকে, কানাডা থেকে আসছে আজকেই, এখন ওনারা অমৃতসর যায় আর কি। তো বসলাম ভাই উঠা, প্লেনে উঠা। তো ওঠার পর আমি অমৃতসরে গিয়ে পৌঁছাইলাম রাত্র তখন 1টা। ভাই চিন্তা করেন যে আমি আসলে একলা একটা ছেলে, মানে আসছি আমি ইন্ডিয়াতে ফার্স্ট টাইম। এর আগে কোনো ফ্লাইটের এক্সপিরিয়েন্স আমার ছিল না, এর আগে কখনো কোনো কিছু ছিল না। পাঞ্জাব সম্পর্কে যেটুক জানি খুব কম জানি, পাঞ্জাবি কিছু গান জানি, আর জানি যে স্যুপ, তারপর দিলজিৎ দোসান ওরা আছে, তারপর ওই যে এইগুলাই। এছাড়া পাঞ্জাব সম্পর্কে তেমন কিছু জানিও না আর কি। তো আসলাম, আইসা অমৃতসর এয়ারপোর্টে নামলাম। ভাই অমৃতসর এয়ারপোর্টও কিন্তু খুবই ছোট। তো ওইখানে দেখলাম যে আর্মিরা দাঁড়াই আছে। তো তাদের সাথে কথা বলে আমি বললাম যে স্যার আমি তো বাংলাদেশ থেকে আসছি, তো আমি এখন আসলে যাব, কিন্তু আমি আজকে রাতটা এখানে থাকতে চাই, তো থাকবো কই। বললো যে এইখানে গাড়ি আছে, এইখান থেকে তুমি হচ্ছে যাও, গিয়া বাস স্ট্যান্ডে দেখবা যে অনেক হোটেল আছে, তোমাকে ডাকবে, বা তুমি গাড়িকে বলবা যে আমি একটা হোটেলে উঠতে চাই। তো গেলাম ভাই, গাড়িতে উঠলাম। তো গাড়িতে উঠে ওইখান থেকে খুব বেশি না, তো আমার কাছ থেকে নিল 500 রুপি আর কি। তো এরপর হোটেলে একটা উঠলাম। তো হোটেলে উঠা একদম ব্যাগ ট্যাগ নিয়ে যাইয়া ফ্রেশ হইলাম, বললাম মানে হইয়া শুইয়া চিন্তা করলাম যে ভাই কই আসছি, এখন এখানে আবার মানুষজন কেমন হবে না হবে, তারপর এখানে কালচার কেমন, এখানের ভাষা কেমন। মানে ওরা তো ভাই পাঞ্জাবিতে তখন বলে, এখন না হয় পাঞ্জাবি কিছু কিছু বুঝি, মানে 100% না বুঝলেও ভাই কোন কনটেক্সটে যে কথা হইতে আছে আগাচ্ছে বা ওরা কী বলতে চায় এটা কিছু কিছু বুঝি, 60% বুঝি। তখন তো বুঝি না একটু, ওরা খুব একটা ইংলিশও তখন বলে নাই। তো এরপরেও কোনো রকম কমিউনিকেট কইরা আমি ওইখানে রাতটা থাকলাম। তো
শাওয়ার টাওয়ার নিয়া তারপর একটা বিয়ার খাইলাম। তো ইন্ডিয়াতে এসে আমার প্রথম খাওয়া বিয়ার হচ্ছে গিয়া কিংফিশার স্ট্রং। তো বিয়ার খাইলাম স্মোকিং করে, তারপর ঘুমাইলাম, একটা ভালো ঘুম দিলাম। সকাল 8টায় উঠলাম, আবার 8টায় উঠা বাইরে গেছি। তো বাইরে যাইয়া তারপর হচ্ছে গিয়ে হোটেল বয় বলল যে এইখানে গোল্ডেন টেম্পল আছে। আমি তো বলি হ্যাঁ এটা তো আমিও জানি, কিন্তু এটা কই? তারপর বলে যে কাশি। বলছি যে তাহলে ভাড়া কি? বলছে যে এইখানে অটোতে গেলে 20 টাকা ভাড়া। আমি তো বললাম গিয়ে শালা তাহলে যাই ঘুরে আসি, পাঞ্জাবে প্রথম দিন। তো গেলাম ভাই, ঘুরে আসলাম। তো ওইটার ভিতরে ঢুকলাম। তো ভালোই ভাই, একটা লোক আমার কাছে আসলো, আইসা আমার কাছ থেকে মানে কোনো টাকা টোকা দাবি করে না ওইরকম, জাস্ট একটা পাগড়ি আছে, মানে একটা পাগড়ির মতো ওরা যেটা পরে ওই রকম না, একটা হলুদ রঙের মানে গেরুয়া রঙের। হ্যাঁ পট্টি, হ্যাঁ হ্যাঁ ওইটা। ওই তো ধরেন কিছু একটা মানে মাথায় দিল। তারপর আমি বলছি যে কয় টাকা কি? বলছে যে না এরকম না। তো আমি তারপর ওনাকে জোর করে 20 টাকা দিলাম যে এত কষ্ট করছেন। তো তারপর ওইটার ভিতরে ঢুকলাম। তো ঢুকে একটু এদিক ওদিক দেখি এর ভিতরে একটা ছেলে আমার দিকে তাকালো আর কি। ও ছেলেটার হাইট ভালোই, 6 ফুটের উপরে। ওর নাম ছিল হ্যাপি সিং। তো ও আমার প্রথম পাঞ্জাবি বন্ধু, বা মানে দেখা মানে কথা বলা আর কি, প্রথম ব্যক্তি যার সাথে আমি খুব ভালোভাবে কথা বলছি। তো ওই আমাকে হিন্দিতে অনেক কিছু বললো। তারপর হচ্ছে গিয়া ভালোই, তারপর হচ্ছে সব কিছু ঘুরাইয়া দেখাইলো। তারপর জিজ্ঞেস করলো যে তুমি এখন যাবা কই? তারপর বললো যে তুমি তাহলে এই রুট থেকে এই রুটে যাও। ওর বাসা আবার ছিল ভাই এই যে আপনার ফাগোয়ারাতে। তো বলে যে হ্যাঁ এইখান তো ভালোই। তারপর বলে যে খাওয়া দাওয়া করিও, নেশা পানি খুব একটা করিও না। ভাই লিটারালি নেশা পানির কথা আমারে বলছে মানে তিনজন ভাই। যখন আমি কলকাতা থেকে যখন মানে পাঞ্জাবে আসি না, তখন ভাই যারা পাঞ্জাবি আসিল তারা আমারে বলে যে আসলে তুমি কই, মানে তুমি কোথার? আমি বলছি যে আমি তো আঙ্কেল বাংলাদেশের। বলে যে ওইখানে যাইয়ে ঠিকঠাক মতো পড়াশোনা করিও, নেশা পানি করিও না, মদটদ বেশি একটা খাইও না। আমি বলি যে না আন্টি আমরা এরকম করি না। এই হচ্ছে গিয়ে বলছিল। আর একবার বলছিল হচ্ছে গিয়ে ওই আন্টি, মানে যেই আন্টির সাথে আমার এয়ারপোর্টে আর কি দেখা হয়েছিল, ওনারা কানাডা দিয়ে আসছে। আর একবার বলেছে ওই ভাই হচ্ছে গিয়া কোন কলেজ থেকে যেন আপনার বিটেক কোর্সে শেষ, এখন উনি জার্মানিতে যাবে, ওনার নেক্সট সপ্তাহে ফ্লাইট। তো উনি এখন হচ্ছে গিয়া জার্মানির একটা শহরে আছে। তো উনি আমাকে অনেক কিছু খাওয়াইছে ওইখানে নিয়ে, যে ওই যে গুরুদুয়ারায় যেসব খাবার দেয়। তারপর চা খাইলাম হচ্ছে 3-4 কাপ, কারণ তখন মানে একটু এনার্জি দরকার ছিল। তারপর ওই যে ওরা ঘি দিয়ে কি যেন রান্না করে, তারপর ওই যে গুরুদুয়ারায় কি যেন খাবার দেয়, ওইগুলো খাইলাম। খাওয়ার পর উনি বলল যে চলো তো তোমাকে একটা ট্রেডিশনাল খাবার খাওয়াই, পাঞ্জাবের যেটা সব থেকে বিখ্যাত। তো খাওয়াইলো ওই যে কি জানি ভাই বলে ওইটাকে, ওই যে ছোলে বাটুরে না কি যেন, কুলচে ভাই জানি না, কিন্তু ওইটার যে ওই যে মানে কি বলে ওই যে আপনার ওই যে ছোলা আসিল, আর হচ্ছে গিয়ে 2টা রুটির মতো আসিল কিন্তু বড় ফুলা, আর কি ওই যে পুরীর বড় সাইজ। পুরীর মতো হইলে ওটা হচ্ছে যে ভাটুরে, আর যদি ওটা মানে বানের মতো হয়, না বান না, ওটা হচ্ছে পুরীর মতো কিন্তু বড়, ওটা হচ্ছে ভাটুরে। তো ছোলে ভাটুরে খাইছি। তো কুলচে হইলে ওটা হচ্ছে যে মানে রুটির মতো হ্যাঁ। তো ওইটা খাইয়ে তারপর আসলাম একটা ভালো মুড নিয়ে আর কি। মানে প্রথমে পাঞ্জাবে যখন আসছি তখন খুব একটা ভালো মুড নিয়ে আসছি, মানে সকাল থেকে আমার সাথে যা হয়েছে ভালোই, আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে। মানুষজন অনেক ভালো ব্যবহার করছে। তারপর আমার তখন একটা লাগতো সিম, তো হোটেল বয় আমার সাথে গিয়া প্রায় 8 ঘন্টা আমার সাথে দাঁড়াই থাইকা তারপর আমাকে সিম ম্যানেজ করে দিছে। তারপর বাসের টিকিট কাটা থেকে শুরু করে আমার লাগেজ নিয়ে যাওয়া সব কিছুই করছেও। তারপর তো ভাই আমি আসলাম, আইসে আপনারা ফোন দিলাম যে ভাই আসছি, এখন আপনি কই? তো এরপরে এই যে যারা লোকাল, যারা পাঞ্জাবি খ্যাত টাইপের যারা আছে ভাই, এদের আচরণ ডিসগাস্টিং। তবে যারা শিক্ষিত, হ্যাঁ প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা স্টেটেই দেখা যায় যে ভালো খারাপ লোকজন থাকে। এখন ওনারা হচ্ছে গিয়ে ভালো ছিল, আবার আমাদের খারাপ
খারাপের সাথে আমরা পরিচিত হয়েছি, তবে খারাপের সাথেই বেশি আর কি। মানে ভালো মানুষ দেখা যায় যে খুবই কম, দু একজন। এই হচ্ছে কাহিনী। আপনি কিছু বললেন ভাই? এই ক্ষেত্রে পাঞ্জাবিদের বহুত ভালো কথা তো বললাম, তাইলে এখন একটু জানাই যে দেখে খারাপ কেন বলছি। হ্যাঁ অবশ্যই। পাঞ্জাবিরা লিটারেলি, তোমার মনে আছে আমরা ছিলাম সবাই ঘুম ঘরের ভিতরে, হঠাৎ করে দেখি 6-7টা পাঞ্জাবি ঘরের মধ্যে ঢুকিয়েছে, বাসায় ঢুকে এখন বলতেছে যে এরা কি এখানে সরস্বতী পূজা করবে না কি পূজা করবে, এটার জন্য টাকা বাইর করতে। টেবিলের উপরে 500 টাকার একটা নোট ছিল। তো আমিনুলের কাছে তো ওই সময় টাকা ছিলই না আর কোনো, এর সময় পুরো মাসের শেষের দিকে ক্রাইসিস চলতেছে, এই 500 টাকাটাই ছিল। এরা 500 টাকাটা তো নিয়ে গেল, তারপরে বলতেছে আরও টাকা দিতে। তো এখন আরও টাকা আমিনুল দিবে কোত্থেকে? এরপরে ওর একটা হেডফোন ছিল, এর হেডফোন নিয়ে চলে গেছে। এখন আমরা সবাই ঘুমের ঘোরে যাই একেবারে, আমরা মানে লিটারালি আমরা ঘুম, তো এই ঘুমের মধ্যে হঠাৎ করে একটা মানুষ সেরকম যদি মানে কাহিনী করে না, তো একটু মানায় নিতেও কষ্ট হয়, যে ব্রেন তো প্রসেসিং করতে পারে। এখন পুরো ব্রেন হ্যাং হয়ে আছে, এত গভীর ঘুমের মধ্যে ছিলাম। এর মধ্যে এসে ঘরের জিনিসপত্র এগুলো নিয়ে সুন্দর মতো চলে গেছে। তা এখন তুমি দেখবা 2 দিন পর পর এরা আসবে, বলবে যে কি এদের কোনো গুরুদুয়ারাতে প্রোগ্রাম হবে, এটার জন্য টাকা দান করতে। আরে শালা, এটা মানে তুমি চাচ্ছ যে দান, আমি যদি দান করি তাহলে তুমি নিবা। এখন আমি দান করতে চাই না, তাইলে কেন তো মানে হাত পা ঠ্যাং ধরবে, পারে না যে একেবারে কাপড় চোপড় খুলে ফেলবে মানুষের 1 টাকা বাই করার জন্য। আবার ওদেরকে 10-20 টাকা দিলে হবে না, কমপক্ষে 100 টাকা দিতে হবে। তো এই জন্য এখন এগুলো মানুষ আসলে আমি দরজায় খুলি না। তো এরকম 2 দিন পর পর মানুষজন আসবে এই পূজার জন্য টাকা নিতে। পূজা যে কই হবে এটা তুমিও জানো না, আমিও জানি না, ইতের মাও জানে না, ইতেও জানে না। তো এই হইতেছে অবস্থা। তারপরে ওরা মানে টাকা পয়সা, তুমি যদি ওরা যদি একবার বুঝতে পারো না যে তুমি পাঞ্জাবি না, তাইলে বিশেষ করে যাতায়াতের সময় তোমার থেকে এমনভাবে টাকা খাবে। মনে করো তুমি পাঞ্জাব থেকে দিল্লি যাবা, তোমাকে জলন্ধর এখানে বলছে যে টাকা নিবে 700, তুমি 700 টাকা শুনে তুমি বাসে উঠে গেছো গা, এরপরে তোমার থেকে 900 টাকা নিয়ে বসে থাকবে, 900 টাকা এক্সট্রা চার্জ করবে, বলবে যে 700 তো এই, বাকি 200 হচ্ছে এই। তো এভাবে করে এক্সট্রা জিনিসপত্র নিয়ে ফেলে, যেই জন্য আমি পাঞ্জাবিদের প্রতি কারো ফেড আপ। সেম জিনিস বাংলাদেশেও হয়, বাংলাদেশের প্রতিও তো আমরা ফেড আপ। তো এমন না যে বাংলাদেশের আমরা বহুত ভালো বলি, অন্যদেরকে খারাপ বলি। এটা ঠিক না, এটা ঠিক কথা। কারণ কি বাংলাদেশিরা অন্তত মানে একটু হইলেও ভদ্রতা দেখায়, কিন্তু এদের মধ্যে ভদ্রতার নামগন্ধ নাই। এরা লিটারালি মানে হাসি ঠাট্টা তামাশা করবে যে তোমাকে নিয়ে। ওরা যদি জানতে পারে যে তুমি পাঞ্জাবি না, এরা মানে দুইজন পাঞ্জাবি, মাঝখানে তুমি একটা পাঞ্জাবি না, তোমারে নিয়ে এমন মস্কারি করবে, তুমি বুঝবা যে তোমার নিয়ে মস্কারি করছে, হাসতেছে। তো ব্যাপার হয়েছিল, আমরা গেছিলাম পাঞ্জাবের কিছু স্কুলে সার্ভে করতে। ওইখানে গিয়ে আমরা অ্যাকচুয়ালি আমাদের পুরা সার্কেলের মানে মন খারাপ হয়ে গেছিল। স্কুলগুলোর ভিতরে আমরা যে পাঞ্জাবি না, আমরা যে পাঞ্জাবি বলতে পারি না, এটার জন্য আমাদের উপর এত হাসাহাসি করছে। আমাদেরকে বলে পাঞ্জাবে আসছো, পাঞ্জাবি শিখতেই হবে। আরে বাবা, আমরা পাঞ্জাবে আসছি, আমরা ইন্ডিয়াতে আসছি, আমরা পড়াশোনার জন্য ইন্ডিয়াতে আসছি, আমরা যে হিন্দি শিখছি এটা তো বহুত কিছু। তোমরা যদি এটা মানে মাস্ট একটা ক্রাইটেরিয়া হয় যে পাঞ্জাবে আসলে পাঞ্জাবি শিখতে হবে, তাইলে এটা পাঞ্জাবের ইউনিভার্সিটিগুলো এটা দিয়ে দিবে। ইভেন ইন্ডিয়াতে পড়তে আসার জন্য হিন্দি শেখাও বাধ্যতামূলক না। ইউরোপে ইন্ডিয়াতে তো আপনার ওই যে হিন্দি, পাঞ্জাবি, তারপর অন্যান্য তেলেগু, তামিল, এগুলো তো আপনার মানে রাষ্ট্রভাষা ওইরকম না। আপনার তো ইংলিশ হচ্ছে কি মেইন অফিসিয়াল ভাষা, মানে ভাষা তো ইংলিশ। ওদের তো 22টা অফিসিয়াল ভাষা আছে। সাউথ ইন্ডিয়ান আছে, তারা কিন্তু ভাই ওদের অবস্থা এমন মানে খারাপ আমি বলবো না, তবে
মানে বাংলাদেশিদের থেকে তো মানে ওরা তো হিন্দি বলতে পারে না ভাই, ওরা তো আন্না আন্না ইল্লে ইল্লে এরকম করে। আর ইংলিশও যে খুব ভালোভাবে বলতে পারে এমন না। এর থেকে তো আমরা তো ভালোই, আমরা কিন্তু পাঞ্জাবি কিন্তু বুঝি, বলতে না পারলেও কিন্তু বুঝি। পাঞ্জাবি তুমি বুঝি বুঝি এত কাহিনী করতেছো যে মিয়া, পাঞ্জাবির মধ্যে অ্যাকসেন্ট জানো কতগুলা? পাঞ্জাবি অ্যাকসেন্ট আছে, আবার এই প্রত্যেকটা শহরে শহরে আলাদা অ্যাকসেন্ট। তুমি ওদের অমৃতসরের পাঞ্জাবি আবার ভাই আরেক রকম। ওদের পাঞ্জাবি তুমি শুনলে বুঝবাই না কিছু, ওরা যদি স্পিডে বলে কিছুই বুঝবে না। এগুলা বলে লাভ নেই, তুমি কদ্দূর বুঝো টুঝো এগুলা দিয়ে কোনো লাভ নেই। তুমি আমরা বুঝি না কেউই এখানে পাঞ্জাবি। এখানে পাঞ্জাবি যদি শুদ্ধ পাঞ্জাবি এটা বললে একটু একটু ধারণা করা যায়, ধারণার মধ্যে কত ভুল থাকে, একটু ধারণা করা যায়, কিন্তু কি যে এক্স্যাক্ট বলতেছে কিছুই বোঝায় না। তারা এমন স্পিডে বলবে। যাই হোক না কেন, এগুলোর কথা বাদ। এখন আমরা আসি পাঞ্জাবের, আমরা এত ফেড আপ যে ব্যাপারটা কথার মধ্যে বাইর হয়ে যায় মাঝে মাঝে। ভৌতিক থেকে আমরা পুরো এখানে চলে আসছি। তো ভৌতিক কথা আমার একটা বড় কাহিনী আছে, বড় কাহিনীটা না হয় আরেকদিনের জন্য তুলে রাখি। আমি ছোট একটা কথা বলি ভূতের। এই যে ভয়, এই জিনিসটা আমার কাছে মানে মনে হয়েছে বেশিরভাগ সময় মানসিক সমস্যা। আমি যেই কথাগুলো বলছি ঘরের, এগুলো হইতে পারে কোনো জিনের কাহিনী হইতে পারে, তবে আমার নিজের ব্যক্তিগত কিছু এক্সপেরিয়েন্স আছে যেগুলো আমি অ্যাকচুয়ালি মানে ব্যাখ্যা করতে পারি। যেমন একটা হচ্ছে বোবায় ধরা। তো একটা সময় আমার বোবায় ধরছিল, ওই সময় হচ্ছে শুক্রবার। আমি রাতের বেলা দেখা যেত ঘুমাইতাম হচ্ছে 4টা বাজে, ঘুমতে করতাম 2টা বাজে 3টা বাজে। তো আমার সময় রুটিনটা ছিল এরকম, আমি দুপুর 2টা বাজে ঘুম থেকে উঠতাম, খাওয়া দাওয়া করতাম, 3:30 বাজে চলে যেতাম আমি প্র্যাকটিস করতে। কি প্র্যাকটিস? কারাতে প্র্যাকটিস। 3:30 থেকে আমি রাতের 8টা-9টা পর্যন্ত ট্রেনিং করতাম। ইভেন দেখা যেত 8টা-9টা পর্যন্ত আমি যদি আমার ক্লাবে ট্রেনিং করতামও, এরপরে বাসায় এসেও আরও প্র্যাকটিস করতাম। বাসায় এসেও 10:30-11টা পর্যন্ত মাঝে মাঝে প্র্যাকটিস করতাম। ওই সময় আমার আসলে কারাতের প্রতি একটা আলাদা লেভেলের ভালোবাসা জন্মাই গিয়েছিল। তো সারাদিন আমি কারাতে করতাম, আবার একটু মানে মেন্টালি একটু ডিভাস্টেটেড ছিলাম। তো রাত্রে ঘুম আসতো না, কিছু মানে পেইন খাইতাম আর কি, কিছু মানসিক কষ্ট ছিল। তো রাতে যেহেতু ঘুম আসতো না, সারা রাত জেগে জেগে বই পড়তাম, আবার সিরিজ দেখতাম। তো ওই সময় আমি ওই সময় রাত জেগে জেগে হুমায়ুন আহমেদের কত বই শেষ করছি। তো যাই হোক, ওই সময় পড়ছিলাম মিসির আলী। এখন মিসির আলীতে অ্যাকচুয়ালি কী হয়, একটু তুমি তো মিসির আলী পড়ো নাই, তো যারা মিসির আলী পড়ছে তারা অ্যাকচুয়ালি জানতে বুঝবে ব্যাপারটা। এখানে আসলে ব্রেইনটারে নিয়ে এমন খেলা হয়। তো আমি এটা পড়ে এমনিতেই একটু মনে করো প্রেশারের মধ্যে ছিলাম মিসির আলী পরে। এত রহস্য, আবার রহস্যগুলোর দিন শেষে দেখা যায় খুব সিম্পল একটা ব্যাখ্যাও আছে। তো আমার দিনের বেলা প্রচুর কষ্ট হইতো, প্রচুর পরিশ্রম করতাম, রাতের বেলা ঘুম ধরতো না, জেগে থাকতাম। তো স্লিপ সাইকেল তো পুরাই নষ্ট হয়ে গেছিল। তার মধ্যে একদিন শুক্রবারে আমার চোখ খুলে যায়, দেখেছি কি আমার ঘরের লাইট বন্ধ, আমার পাশের রুমগুলো লাইট জ্বলতেছে, ঘরে সবাই জেগে গেছে, সবাই তো নিজের মতো কাজকাম করতেছে, আমাকে কেউ জাগাচ্ছে না। ওই সময় ক্লাস নাই, কিছু নাই, এমনিতেও তো কাজকাম নাই, কোনো অ্যাডমিশনের প্যারাও শেষ হয়ে গেছে গা। তো এখন জাস্ট অপেক্ষা করতেছি কবে রেজাল্ট দিবে, কবে কোনখানে ঢুকবো, এই সেইয়ের। তো এই সময়টা তো একটু ফ্রি থাকি, ছিলাম আর কি। ওই সময় জীবনটা আসলে সময় একটু মজাই ছিল বলতে গেলে, কারণ এই এইচএসসি তারপরে অ্যাডমিশন, এইগুলার একটা প্যারার পরে, এই প্যারার পরে অ্যাডমিশনটা দেয়া শেষ হয়ে গেলে পরবর্তীতে এই 1 মাসের যে একটা আরাম থাকে না, যে রেজাল্ট দিবে একটু বসে আরামে আসছি, এটাই মনে হয় জীবনের শেষ আরাম। এরপর থেকে যে লাইফে পেইন শুরু হয়েছে একটার পর একটা, এগুলো যে কবে শেষ হবে মনে হয় না শেষ হবে। কারণ পড়াশোনা, এটা অনার্স শেষ হইলে মাস্টার্স, এটার পরে আবার চাকরি বাকরি করতে হবে, আর চাকরি বাকরি করতে গেলে শান্তি আছে কই?
শান্তি তো নাই কোনো জায়গায়, সেই 9 to 5 কোনো শান্তি নেই, জীবনটা পুরো তেনা তেনা হয়ে যাবে। এইচএসসির পর থেকেই এইচএসসি বলো না, অ্যাডমিশনের এইসবের প্যারার পর থেকেই আসলে একটা ঝামেলার ভিতরে দিয়ে জীবন চলতেছে সবার। যাই হোক, এখন কথা বলি মেইন কাহিনী কী হইলো। ঘুম ভেঙে গেছে, তো দেখি পাশে আজান দিচ্ছে। এখন আজানের সময় ঘুমাইয়াছি এরকম জুম্মার দিন, তো ভাবলাম একটু উঠি, একটু ফ্রেশ হই। উঠতে যখন গেছি তখন দেখি কি আমার গা হাত পা কেউ একটা আটকাই ধরছে, আর আমার বুকের উপরে কেউ একটা চড়ে বসছে কালো রঙের। তখন একটু একটু ডরাই গেছি যে এটা কী। তো আমি যখন একটু ভয় পাইছি না, তখন দেখি আমার সামনে কালো রঙের যেটা, ওটার একটা ফেস, খুব ভয়ানক একটা ফেস। ওটা আমাকে মনে হচ্ছে যে ও মেরে ফেলবে, যে এরকমভাবে মুখটা দিয়ে রাখছে। তো তখন আমার মাথায় একটু কাজ করতেছে যে আমি যে ঘুম থেকে উঠতে যাচ্ছি, আমি উঠতে পারতেছি না, এটা তো স্লিপ প্যারালাইসিস, এটা তো ভৌতিক কিছু না, আমি হ্যালুসিনেট করতেছি মনে হয়। আমি হ্যালুসিনেট করতেছি, কিন্তু আমি শরীরকে উঠাইতে পারতেছি না কেন। তখন এই শোয়ার মধ্যেই আমি আসলে ওটা বুঝতে পারছিলাম যে আমি প্রচুর প্রেশার দিচ্ছি গায়ে, কিন্তু আমি রেস্ট একেবারেই করতেছি না। তো এই কারণে দেখা গেছে আমার চোখ খুলে গেলেও আমার তো ব্রেইনের একটা সাইড বিশ্রাম নিতে চাচ্ছে, তো এই যেই সাইডটা বিশ্রাম নিতে চাচ্ছে ও তো উঠতেছে না ঘুম থেকে, এই জন্য আমি আর শরীর নাড়াইতে পারতেছি না। তো তখন আমি ইন্টারনেটে যা পড়ছিলাম যে স্লিপ প্যারালাইসিস হলে একটু জিব্বা টিব্বা নাড়ানোর চেষ্টা করতে হবে, যে এই জিব্বাটা নাড়াইছি, লগে লগে ঘুম ভাঙিয়ে গেছে। তো এরপর আমি একেবারে রেস্ট দিছি ভালোভাবে, আমার কোনো সমস্যা নেই, শরীরের ফিটনেসও ধীরে ধীরে ব্যাক আসছে। তারপর আমি আবার এই আকাম কুকাম শুরু করছি। আমি বলি স্লিপ প্যারালাইসিস তো এর আগের বার হয়েছিল আউট অফ নোওয়্যার, এইবার আমি এক্সপেরিমেন্ট করব যে আমি এটা নিজের কাছে নিয়ে আসতে পারি কি না। তো আমি প্রায় 10-12 দিন একেবারে নামকা বাজতে ঘুমাইছি, যে ঘুমাইতাম হচ্ছে 4টা বাজে, 5টা বাজে, 6টা বাজে, ঘুম থেকে উঠতাম আবার 11টা 10টা, এরকম ঘুম খুবই কম হইতো। এত কম ঘুমে এরপর দেখি আমার আবার স্লিপ প্যারালাইসিস হয়েছে। পরবর্তী স্লিপ প্যারালাইসিসের সময় কিন্তু আমি আর কোনো ছায়ামূর্তি দেখি না আমার বুকের উপরে। কেন? কারণ আমি জানি যে এটা কোনো ছায়ামূর্তির কাজ না, এটা কোনো জিনের কাজ না যে আমার বুকের মধ্যে ওঠে। ব্যাপারটা আসলে কি হয়, আমাদের ব্রেইন যখন অর্ধেক জাগা অর্ধেক ঘুম থাকে, তখন তো সে নড়তে পারে না, তখন সে অ্যাকচুয়ালি কল্পনা করে নেয় যে সে তো অ্যাকচুয়ালি লজিক্যাল, আমাদের ব্রেন তো লজিক্যাল না, সে লজিক খুঁজে নেয় যে আমি কেন উঠতে পারতেছি না, নিশ্চয়ই কোনো একটা ভূতে আমারে ধরে রাখছে, কোনো একটা জিনে আমারে ধরে রাখছে। তো এই কারণ খুঁজে সে আমাকে এটা ধরে ফেলছে। আমরা আসলে এটা কেউ আমাকে ধরে না, আমরা নিজেরা ভেবে নিই যে আমাকে ধরছে। তো এই হ্যালুসিনেশন যেটা হচ্ছে, এটা আমরা আসলে যদি ধরতে পারি তাইলে মনে হয় যে সমস্যা অনেক ক্ষেত্রে কমতে পারে। যদিও এটা এক্স্যাক্ট ব্যাপার না, এটার জন্য আরও মেডিসিন আছে। এগুলা যদি বেশি সমস্যা হয়, কেউ যদি বেশি জিন ভূত দেখে, আমি বলবো অবশ্যই তার ডাক্তার দেখানো উচিত। তো এখন আমি কেন আমার ডাক্তার দেখাই নেই এখানে পাঞ্জাবে, কারণ আমি দেখতেছি দরজা খুলে আছে, আমি দেখতেছি আমার ঘরের জিনিস নাই, যে গায়েব, এক জায়গায় রাখলে আরেক জায়গায় পড়ে। এটা শুধু আমি দেখতেছি না, সবাই দেখতেছে ঘরের নাই, জিনিস নাই, এটা কিনতে হবে এখন, এটা কোথায় গেছে, এমন তারা যেটা আমি ফেলাই দিছি বাইরে গিয়ে। আমাদের কারো তো স্লিপ ওয়াকিং এর কোনো সমস্যাও নাই। আমরা রুমমেটরা দেখা যায় তো অনেকেই তো প্রায় সময় পুরো রাত জেগে থাকি। যদি কারো স্লিপ প্যারালাইসিস এমন সমস্যা হতো যে ঘুমের মধ্যে আমরা জিনিসপত্র বাইরে নিয়ে ফেলাই দিই, এইটারও কোনো চান্স নাই। তো কোথায় যায় জিনিসগুলা, এটা আমরা জানি না। এই জন্য আমার মনে হয় না যে এটা কোনো মানসিক রোগ। আমার কাছে মনে হচ্ছে এটা কোনো একটা জিনেরই কাজ হইতে পারে। আমি জিনে বিশ্বাস করি, জিনে একেবারে অবিশ্বাস করি এমন না, কিন্তু তারপরেও বেশিরভাগ সমস্যা হইলে এটাকে লজিক্যালি ফাইন্ড আউট করা উচিত। আমি আমারটা লজিক্যাল অ্যান্সার পাই না, আমার কাছে মনে হয় যে এটা জিনেরই কাজ হয়। আমি আপাতত আমার কথা এই দূরই। একটা বড় ঘটনা আছে ভূতের, ওইটা আমরা পরে আরেকদিন বলবো। আপাতত এতটুকুই।